স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। দর্শক, অবশেষে যাত্রা শুরু করলো নির্বাচিত নতুন সরকার। আজ শপথ গ্রহণের মাধ্যমে এই সরকারের যাত্রা শুরু হয়েছে। কিন্তু এই সরকারের এই যাত্রার শুরুতেই আসলে মানুষের প্রত্যাশা যেমন রয়েছে তেমনি রয়েছে চ্যালেঞ্জ। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি এই শুরুটা প্রত্যাশার, শুরুটা চ্যালেঞ্জের। আমরা জানি যে অর্থনীতি যেই অবস্থার মধ্য দিয়ে গেছে গেল 17 বছরের যেই ধারাবাহিকতা, সেখান থেকে অন্তর্বর্তী সরকার 1.5 বছরের যে স্থিতিশীল অবস্থায় এনেছে সেটি কিন্তু গতিশীল হয়নি। সেই গতিশীলতা এখন চ্যালেঞ্জের বিষয়। সেই গতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি আসলে যেই ইয়েগুলো হয়েছে, দুর্নীতিগুলো হয়েছে, সেগুলো রোধ করে সেগুলো কিভাবে সেই ক্ষত পুষিয়ে ওঠা যায় সেটি এখন দেখার বিষয়। আজকে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এম এস সিদ্দিকী, তিনি লিগাল ইকোনমিস্ট এবং সাবেক সভাপতি ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। আছেন ব্যারিস্টার এ এম মাসুম, তিনি সিনিয়র অ্যাডভোকেট এবং অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জি, আমরা আমরা জানি যে যেই অবস্থার মধ্য দিয়ে সরকার দায়িত্ব শুরু করতে যাচ্ছে সেটি আসলে চ্যালেঞ্জের, কারণ অর্থনীতি এমন একটা জায়গায় আছে যেখান থেকে উত্তরণটা খুবই কষ্টসাধ্য বিষয়। কারণ আমরা জানি যে গেল 17 বছর আমাদের ব্যাংকগুলোর অবস্থা কি ছিল, আমরা জানি যে কিভাবে দুর্নীতি করা হয়েছে, কিভাবে অর্থ পাচার করা হয়েছে। সেই বিষয়ের পর এখন নতুন সরকারের আসলে কিভাবে শুরু করা উচিত, তাদের কাজগুলো কি, শুরু করতে চাচ্ছি এম এস সিদ্দিক আপনাকে দিয়ে। প্রথমত অর্থনীতিকে গত 1.5 বছরে ইন্টারিম গভর্নমেন্ট একটা জায়গায় নিয়ে এসছে, স্থিতিশীলতার একটা পর্যায়ে নিয়ে এসছে, যেটা অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে, এখনো হসপিটাল থেকে বের হয়নি। এই কথা দিয়ে অর্থনীতির অবস্থাটা বোঝা যায়। তো এই অবস্থা থেকে আমাদের আমি সংখ্যা দিয়ে শুরু করি যে প্রথমত যে যে স্টেবল ইন্ডিকেটরগুলো এখন আছে, মনে করেন ডলারের প্রাইসটা স্টেবল আছে, ইনফ্লেশনটা 12 থেকে কমে 8+, 9-এর নিচে আছে এখনো, এবং ইনফ্লেশনটা এই দুইটা জিনিসকে ইন্ডিকেট করে, এবং রিজার্ভটা অনেকটুকু বেড়েছে, সেই 20 বিলিয়নের নিচে ছিল যেটা, সেটা প্রায় 30 বিলিয়ন ক্রস করে গেছে। সব কিছু মিলিয়ে একটা স্টেবিলিটি অর্থনীতিতে এসছে। যদিও অন্য চ্যালেঞ্জগুলো আছে, বিনিয়োগ বাড়েনি, অর্থ চাকরির সংস্থান কমে যাচ্ছে, গ্রোথ, জিডিপির গ্রোথ বিলো 4%, যদিও ইনফ্লেশন 8-এর উপরে। সব কিছু মিলে খুব সুখকর নয়, কারণ অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকে চাকরি হারাচ্ছে। নতুন চাকরির সংস্থান হওয়া থেকে দূরের কথা, কিছু চাকরি হারাচ্ছে। আমরা জানি যে বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ হয়েছে, জনাব মাসুম। বিশেষ করে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান, এছাড়া বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, কিন্তু এতে অনেক কর্মসংস্থানও হারিয়েছে এবং আমাদের বিনিয়োগ পরিস্থিতি স্থবির হয়ে আছে। বিশেষ করে মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে আমরা যেভাবে সংকোচনমূলক নীতিতে গিয়েছি, কি বলবেন আসলে আপনার কাছে এই চ্যালেঞ্জগুলো কি? তারপর আমরা একটা প্রতিবেদন দেখব। আসলে মিস্টার সিদ্দিকী অলরেডি বলেছে অনেকগুলি, বাট রিপিটেশন আমি না করে সবচেয়ে বড় এখন যেটা হলো, যেটা আপনি অলরেডি মেনশন করেছেন, যে এমপ্লয়মেন্ট। এখন প্রতি বছর আমাদের মার্কেটে আপনি যদি কোভিড থেকে শুরু করেন, কোভিড, তারপর আমাদের ইউক্রেন ওয়ার, এবং এখন এই 23 লাখ অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 23 লাখের মতো এমপ্লয়মেন্ট মার্কেটে আসে। তাহলে এই যে লং টাইমে আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট হয়নি। এখন এমপ্লয়মেন্ট হয়নি কী কারণে? আপনি যদি প্রাইভেট ক্রেডিট গ্রোথটাই দেখেন, যেটা ইন জেনারেল 17-18 আমরা 5-6 বছর আগে দেখেছি, কিন্তু এখন সেটা 6.1। তার মানে আপনি বুঝতেছেন যে কী পরিমাণ, যে তার মানে হলো জাস্ট রিনিউ হচ্ছে তাদের এনহ্যান্সমেন্টগুলি। আপনি যদি পাবলিক ক্রেডিট গ্রোথ দেখেন, যেটার আপনার টার্গেট ছিল 18%, কিন্তু সেটাকে 29% পর্যন্ত গিয়েছে। কিন্তু সেই এক্সপেন্ডিচারগুলি কী কী? সেই এক্সপেন্ডিচারগুলো এই যে আমাদের ভোটের জন্য অ্যারেঞ্জমেন্ট, বা এই যে অ্যামালগ্যামেশন হলো যে 5টি ব্যাংক, সেখানে আপনি জানেন যে 20,000 crore টাকা, এবং অন্যান্য যেগুলি প্রোডাক্টিভ না, যেখানে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না। এবং আপনি যদি সেটার সাথে সাথে প্রাইভেট ক্রেডিট গ্রোথের সাথে যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ দেখেন, সেটা আমরা জানতাম অলওয়েজ যে 23-24% স্ট্যাগনেন্ট, এটা এখন 22-তে স্ট্যাগনেন্ট হয়ে আছে। আপনি যদি প্রাইভেট ক্রেডিট গ্রোথের সাথে যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথটাও দেখেন, যেটা আমরা দেখছি যে স্ট্যাগনেন্ট 23-24-এ ছিল, সেটাও এসে দেখা যাচ্ছে যে আপনার 22-তে স্ট্যাগনেন্ট, যেটা অনেক উপরে যাওয়া উচিত।
তাহলে আমরা দেখছি যেটা যে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে আপনি যদি ম্যাক্রো, যেটা মিস্টার সিদ্দিকি অলরেডি এক্সপ্লেন করলো, যে ম্যাক্রো ইকোনমির যে ইন্ডিকেটরগুলি দিজ আর পজিটিভ, কিন্তু আমার যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, তাহলে ইনভেস্টমেন্ট যদি আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও দেখেন, সেখানে আমরা দেখেছি লাস্ট ইয়ারের যেটা ডেটা বলছে $1.7 বিলিয়ন, তার মধ্যে অনলি ইকুইটি, যেটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, নট দি ইন্টার কোম্পানি লোন অর দি রিইনভেস্টমেন্ট, সেটা অ্যারাউন্ড $500 মিলিয়ন। তাহলে এত পোর, ইনসিগনিফিকেন্ট ফরেন ইনভেস্টমেন্ট। এট দি সেম টাইম যদি আপনি ক্যাপিটাল মার্কেটে দেখেন, সেখানেও আমরা যেটা দেখি যে অনলি ফরেন ইনভেস্টরদের 13,000 crore টাকা, যদি 7 লাখ আপনি ক্যাপ ধরেন, নেট ক্যাপ, তাহলে আমরা যেটা দেখছি যে ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা হওয়া উচিত, যেটা অলরেডি মেনশন করেছে যে আমাদের জিডিপি গ্রোথ, যেটা একসময় 8% আমরা চিন্তা করেছিলাম বা হয়েছিল, কিন্তু সেখানে সেটা 4.5 বা 4 অন এন অ্যাভারেজ একটা গ্রোথে আছে। তাহলে সেই জায়গা থেকে যদি আমাদের উত্তোলন করতে হয়, এখানে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে একটু আবার আলোচনা করব, একটা বিরতি নিয়ে আসি। জি দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের, সঙ্গে আছি রিয়াজ সুজান। আলোচনা করছিলাম আজকে বিষয়টা নির্ধারণ করছি শুরুটা প্রত্যাশার এবং শুরুটা চ্যালেঞ্জের। আমাদের সাথে আছেন এম.এস. সিদ্দিকী, লিগাল ইকোনমিস্ট, আছেন ব্যারিস্টার এ.এম. মাসুম, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং অর্থনীতি বিশ্লেষক। ফিরতে চান আলোচনায়। জনাব সিদ্দিকী, একটু আপনার কাছে আসতে চাই। আমরা এর আগে আসলে সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, আসলে চ্যালেঞ্জটা আসলে কি, উত্তরণের উপায়গুলো কি? জি, উত্তরণের উপায়, চ্যালেঞ্জগুলো আমরা আলোচনা করেছি। উত্তরণের উপায় হচ্ছে, প্রথমত যে ভালো ভালো কাজগুলো ইন্টারিম গভর্নমেন্ট করেছে, যেমন বেসিক র্যাপিড রিফর্ম করেছে ফিনান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, সেগুলোকে কন্টিনিউ করা। ইনফ্লেশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে মানি সার্কুলেশন কমিয়ে ইন্টারেস্ট রেট বাড়িয়ে যে পদ্ধতিতে ইনফ্লেশন কমানোর চেষ্টা করেছেন, সেটাকে ঠিক রেখে অতিরিক্ত কি করা যায়। শুধু মানি সার্কুলেশনকে বন্ধ করলে তো চলবে না। আমাদের ইনফ্লেশনের মূল কারণ হচ্ছে আমাদের সাপ্লাই সাইডের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমাদের আমদানি জিনিসের দাম বেড়ে গেছে, আমাদের প্রোডাকশন নিজেদের উৎপাদিত, দেশে উৎপাদিত প্রোডাক্টগুলোর দাম বেড়ে গেছে। এই যে দাম বেড়ে গেছে, এগুলোর কারণ অনেকগুলো কারণের ভিতরে একটা হচ্ছে যে ডলারের প্রাইস 85 টাকা থেকে 122-23 টাকায় চলে গেছে। স্ট্রেট ওয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 40% প্রাইস ইনক্রিজ করে গেছে, যেটা সাংঘাতিক মারাত্মকভাবে আমাদের জিনিসপত্রের দামে এফেক্ট করেছে। আরও কিছু কারণ আছে। আরেকটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা নিয়ে আমরা সমাজের সবাই আতঙ্কিত। এটাকে অ্যাড্রেস করতে হবে, ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। সে আস্থা ফিরিয়ে আনার জন্য পজিটিভ কতগুলি স্টেপ দিতে হবে। এই সরকার যে লং রানে বিনিয়োগ বান্ধব, সেটা প্রমাণ করতে হবে। যখন বিনিয়োগের আস্থা ফিরে আসবে, স্থানীয় বিনিয়োগ বাড়বে, স্থানীয় বিনিয়োগ বাড়লে বৈদেশিক বিনিয়োগ আসবে। এটা একটার সাথে, এই সবগুলো জিনিস কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। সুতরাং সব অ্যাবাভ অল, সরকারকে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে এই মেসেজ সবার কাছে দিতে হবে, সবগুলি প্লেয়ারকে, স্টেক হোল্ডারকে, যে তারা পজিটিভ ইকোনমিক। আপনি মূলত মূল্যস্ফীতিকে রোধ করার জন্য একটি সমন্বিত উদ্যোগের কথা বলছেন, এবং এটি শুধুমাত্র মানি সার্কুলেশন বন্ধ করে কমিয়ে দিয়ে এটা করা যাবে না, আপনি এইভাবে? আমি উৎপাদনের কথা, প্রোডাকশন বাড়ানো, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং ইনভেস্টমেন্ট, এগুলোর উপর জোর দিতে চাচ্ছি। জি জি, একটু আপনার কাছে আসতে চাই জনাব এম মাসুম। এই আলোচনার সাথে আর কি যুক্ত করা যায়, বিশেষ করে এই যে চ্যালেঞ্জের কথা আমরা বললাম, সেটি আসলে কিভাবে আসলে এইটা আসলে সরকার যেই দুর্নীতিগুলো হয়েছে, সেটা উত্তরণ তো আসলে সহজ না, নাকি? ধন্যবাদ আপনাকে, এবং মিস্টার সিদ্দিকী অলরেডি অনেক কিছু বলেছে। আমি তার সাথে একটু সাপ্লিমেন্ট করে বলি। সেটা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল, সেটা আমার কাছে মনে হচ্ছে শুধু ব্যাংকিং সেক্টর ছাড়া তারা আসছিল পিকনিক করতে, পিকনিক টিকনিক করে চলে যাচ্ছে। এবং আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা পজিশন, আপনি যদি দেখেন, তারা পে স্কেলের একটা কমিশন করেছে, এবং যেখানে আমাদের এনবিআর এর কালেকশন অ্যাভারেজ অ্যারাউন্ড 4 লাখ কোটি টাকা, আমাদের গভর্নমেন্টের যারা সার্ভিস হোল্ডার, তাদের স্যালারি আমাদের জানেন যে ইয়ারলি 85,000 crore টাকা অ্যারাউন্ড, কিন্তু এখন যে রেকমেন্ডেশন আসছে, সেখানে আরও 1,06,000 কোটি টাকা।
আমি বলছি না যে যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের স্যালারি দেওয়া হবে না, কিন্তু আপনার এইটাকে ক্রমান্বয়ে বা এটা নেসেসিটি শুধু গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে ইনফ্লেশন হয়নি, ওভারঅল 18 crore পিপলের ক্ষেত্রেই ইনফ্লেশন হয়েছে। তো আপনার যে রেভিনিউর যে কালেকশন সেটা 4 লাখ কোটি টাকা, সেখানে যদি আপনি 50% যদি এই স্যালারি পে করতে যান, তাহলে আপনি কখন ইনসেনটিভ দিবেন, কখন এডিপির যে 2,38,000 কোটি টাকা সেইটা কিভাবে বাস্তবায়ন করবেন, আপনি কিভাবে আমাদের যে ইন্টারেস্ট পে করতে হয়, আপনি জানেন যে অ্যারাউন্ড 20 লাখ কোটি টাকা আমাদের ডেট, সেই ডেটের একটা হিউজ অ্যামাউন্ট আপনার পে করতে হয়, সেই ইন্টারেস্ট কিভাবে পে করবে। তাও ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। বাট যেখানে এই গভর্নমেন্টের যেটা সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো টিম, কোন টিম অ্যাকচুয়ালি এটা হ্যান্ডেল করবে, এবং এই টিমের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ আমাদের অর্থনীতি একেবারে বলা যায়, ওই যে বললো সিদ্দিকী সাহেব বলল যে হসপিটালে এখনো আছে, কোমা থেকে বের হয়নি, মানে বের হয়ে হসপিটালে আসছে, মানে কেবিনে দেওয়া হয়েছে। তো সেইটা যদি আপনি কনসিডার করেন, আপনি আমাদের সবগুলি স্টেক হোল্ডার বা প্যারামিটারগুলি যদি দেখেন, আপনি ব্যাংকিং সেক্টর, ক্যাপিটাল মার্কেট, এনবিআর এবং ইন্স্যুরেন্স সেক্টর, এই যে হিউজ আপনার কর্মযোগ্য সিচুয়েশন, সেখানে যদি আপনি খুব ভালো টিম না হয়, স্পেশালি ফাইন্যান্স মিনিস্টার এবং তার সাথে যে এই যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের যারা চেয়ারম্যান হবে, যারা লিড দিবে, তাদেরকে খুব ভালো ইন্টেগ্রিটি যেভাবে সেভাবে ইফিশিয়েন্ট হতে হবে, আদারওয়াইজ ইটস গোয়িং টু বি ইম্পসিবল। কারণ এটাকে ইন্টিগ্রেশন লাগবে, কারণ আপনাকে টপ থেকে দেখতে হবে যে এনবিআর এর কাজটা কি উইথ দি ক্যাপিটাল মার্কেট। আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেটে ভালো লিস্টেড কোম্পানি, এই যে ইন্টারিম গভর্নমেন্টে একটা লিস্টেড কোম্পানি লিস্টেড হয়নি, তার মানে হলো কি এই কেন আনলিস্টেড কোম্পানি লিস্টেড হবে আপনি যদি সেইভাবে ফিসকাল ইনসেন্টিভ না দিন। তাহলে অবশ্যই যিনি উপর থেকে দেখবে ফাইন্যান্স মিনিস্টার, তাকে অবশ্যই বুঝতে হবে যে আমাকে এনবিআর এর কোনটা কারেক্টিভ মেজার নিতে হবে যেখানে আমার ক্যাপিটাল মার্কেট ভালো হবে। ইন্স্যুরেন্স সেক্টরের কত টাকা, ওই যে প্রত্যেকটা কোম্পানিরই একটা সার্টেন অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় ক্যাপিটাল মার্কেটে, সেই ফ্লোটা হচ্ছে কিনা। আমাকে মানি মার্কেট থেকেও কিন্তু সেখানে ক্যাপিটাল মার্কেটে ইনফ্লো করতে হয়। সাথে সাথে ক্যাপিটাল মার্কেটে আমাদের ইকুইটি বেস, সেটাকে বন্ড এবং আপনি জানেন যে ডেরিভেটিভ বেস করার জন্য যেটা অনেক দিন অর্থাৎ আপনি বলছেন যিনি দায়িত্ব নেবে বার্ডস আই ভিউ থেকে তার দেখতে পারবে, টোটাল ইয়েটা তাকে দেখতে হবে এবং সেটা তাকে বুঝতে হবে, এবং যদি সে যদি ওই রকম ওইভাবে কম্পিটেন্ট না হয়, এটা ইম্পসিবল আমরা যে জায়গায় গিয়েছি সেখান থেকে রিটার্ন আসা। জি, আপনারা আছেন, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম নানা বিষয় নিয়ে, বিশেষ করে মূল্যস্ফীতি যেটি বড় সমস্যা, সেটি আসলে সমাধান একটি ধারাবাহিক এবং সমন্বিত কিভাবে উদ্যোগ নেওয়া যায়, এবং পে স্কেলের বিষয়টিও আলোচনা এসেছে বার্ডস আই ভিউ থেকে আসলে আগামী সরকারকে দেখতে হবে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে মিরিয়া সুলতান। আলোচনা করছিলাম শুরুটা প্রত্যাশার, শুরুটা চ্যালেঞ্জের, অর্থাৎ এই সরকারের যে শুরুটা সেটি আসলে অনেক প্রত্যাশার মধ্য দিয়ে শুরু হচ্ছে। আছেন এম এস সিদ্দিকী, লিগাল ইকোনমিস্ট, আছেন ব্যারিস্টার এ এম মাসুম, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং অর্থনীতি বিশ্লেষক। আবারও স্বাগত জানাচ্ছি। এই যে আমরা আলোচনা করছি বিশাল এক প্রবলেম, মানে সমস্যার মধ্য দিয়ে, চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেই দেশ, সেই দেশটাকে আসলে উত্তরণ করাটা তো খুব সহজ না, অনেক ধরনের নীতি কৌশল নিশ্চয়ই নিতে হবে, এবং এটি আলোচনাও করা অল্প সময়ের মধ্যে সহজ না। ধারাবাহিকভাবে শুরুতে আসলে স্টেপ ওয়াইজ কিভাবে নেওয়া যায় সেটি একটু শুরু করতে চাই। বলবেন? হ্যাঁ, চ্যালেঞ্জ নিয়ে কথা বলার সময় ব্যারিস্টার মাসুম অনেকগুলো তথ্য দিয়েছেন, আমি আরেকটা তথ্য অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের এলডিসি গ্রাজুয়েশনটা এই বছরই হবে নভেম্বরে। এখন সেটা আরেকটা চ্যালেঞ্জ, বিশাল বড় চ্যালেঞ্জ। এখন আমাদের আপনি যদি দেখেন, আমি যদি ইলেকশন ম্যানিফেস্টোগুলো দেখি, যে দল ক্ষমতাসীন হবেন, বিএনপি ইলেকশন ম্যানিফেস্টোতে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন 1 বছরের ভিতরে, আবার ফ্যামিলি কার্ড দিবেন এটা বলেছেন। আর এমনি আর বাকিগুলো স্পেসিফিক না, সাদামাটা অনেক ওভারভিউ জেনারেল ওপিনিয়ন আছে। এখন 1 কোটি লোকের কর্মসংস্থান 1 বছরের ভিতরে করা, এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, এটা কয়েক বছর লেগে যাবে। এটা অ্যাচিভ করা হয়তো সম্ভব, কিন্তু 1 বছরে সম্ভব নয়। আর ফ্যামিলি কার্ড দিয়ে আসলে এটা একটা ইন্টারিম একটা সমস্যার, নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্তের জন্য একটা সমাধান কিছুটা হতে পারে। সেটা আবার অনেক চ্যালেঞ্জ, কিভাবে এই কার্ডগুলো কারা পাবে কারা পাবে না, এগুলো নিয়ে অনেকগুলো দ্বিমত আছে। তো আমার
আমার কারণ অতীতের অভিজ্ঞতা ভালো না, আমরা কিন্তু ডিস্ট্রিবিউট প্রপারলি করতে পারি না এই ধরনের কার্ড। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই বিনিয়োগ বান্ধব যে সিচুয়েশনগুলো তৈরি করার জন্য স্পষ্ট করে ইজ অফ ডুইং বিজনেসের কথা আমরা যেটা বলি, প্রোডাকশন কস্ট বেড়ে গেছে আমাদের দেশে, কস্ট কিভাবে কমে, একটু আগে যেটা বলেছিলাম যে আমদানি কস্ট বেড়ে গেছে, র মেটেরিয়ালসের প্রাইস বেড়ে গেছে, ফিনিশ প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, এগুলোকে কিভাবে কমিয়ে আনা যায়। এগুলো কিন্তু ডলারের দাম না কমিয়েও কিন্তু অন্য জায়গায় কস্ট কমিয়ে অপারেশনাল যে এক্সপেন্ডিচারগুলো আছে, যেমন চাঁদাবাজি একটা আছে যে কথা আমরা আলোচনা করি নাই, চাঁদাবাজিটা কিভাবে কমানো যায়। কারণ মনে করেন একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার, একটি কোম্পানি যদি মাসে 1 লক্ষ টাকা চাঁদা দেয়, সেটার ইম্প্যাক্ট কিন্তু 20 লক্ষ টাকা। জি, একটু এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যে 31 দফা আছে সেখানে কিন্তু মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ তারা বলছে, প্রথমেই বলছে ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার সেটি চালু রাখবে, কর্মসংস্থান বাড়ানো এবং শিল্পায়ন বাড়ানোর কথা বলছেন, কর ও রাজস্ব নীতি সংস্কারের কথা বলছেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির ব্যাপারে তারা এক ধরনের প্রত্যাশা দিয়েছেন এবং সামাজিক নিরাপত্তার বলয় বাড়াবে। তাদের 31 দফার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো আছে। এই যে আপনি কর সংস্কার করবেন, কর সংস্কার তো সব সরকারই বলে। আপনি আগের 20 বছর 30 বছরের প্রতিবেদন দেখেন, নির্বাচনী ম্যানিফেস্টো দেখেন, তাই বলা আছে। কিন্তু সংস্কারটা কিভাবে? আমরা যেমন বলেছি যে এটা স্পষ্ট, আমরা না সবাই বলে যে আমাদের দেশে কাস্টমস ডিউটি বেশি, ভ্যাট বেশি, এগুলো ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো ক্ষতি করে, এগুলো ইকোনমিরও ক্ষতি করে, ইকোনমি ডেভেলপমেন্টের বড় ব্যারিয়ার। ডাইরেক্ট ট্যাক্সে যেতে হবে, ভ্যাট কমাইতে হবে, কাস্টমস ডিউটি জিরোতে নিয়ে আসতে হবে। কারণ আমরা আবার এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদেরকে কিন্তু জিরো ট্যাক্সে যেতে হবে কাস্টমস ডিউটিতে। তো সুতরাং এটা যদি ওনারা স্পষ্ট করে বলতেন যে আগামী 5 বছরে ওনারা কাস্টমস ডিউটিকে কোথায় নিয়ে যাবেন, অথবা ভ্যাটটাকে ওনারা কিভাবে রিঅর্গানাইজ করবেন। যেমন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তো বলবো যে ভ্যাটটা বাদই দেওয়া, যে এটা আসলে কমপ্লায়েন্ট হওয়া আমাদের খুব কঠিন, আমরা জিএসটিতে চলে যাওয়া উচিত। অন্য একটা দুইটা পদ্ধতি আছে, একটা ভ্যাট, একটা জিএসটি। এই জিএসটিতে যদি যাই তাহলে আমাদের জন্য সিম্পল, কমপ্লায়েন্সটা একটু সহজ, কনজাম্পশন হলেই ওরা জিএসটি ট্যাক্স দিবে। এই ধরনের একটা স্পেসিফিক কথা, এমপ্লয়মেন্ট বাড়ানো হবে, কোন সেক্টরে বাড়ানো হবে। যেমন আমি বলেছি যে এসএমইতে এমপ্লয়মেন্ট বাড়ানো উচিত বেশি। আমি যতটুকু শুনেছি তার ডিজিটালাইজেশনের কথা বলছেন এবং ওইভাবে কর্মসংস্থান গ্রো করার কথা বলছেন। একটু আবার আসবো জনাব এম মাসুম, যে চাঁদাবাজি একটা বড় সমস্যা এবং আমরা দেখেছি যে অপোজিট দল যখন নির্বাচনী প্রচারণা করছিলেন তখন, এখন বর্তমান যে সরকার গঠন করছেন তাদেরকে চাঁদাবাজির এক ধরনের দেওয়া হচ্ছিল, এলিগেশন দেওয়া হচ্ছিল। চাঁদাবাজি, দুর্নীতি তো এটা আমাদের সংস্কৃতিতে আছে, বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতিতে। যারা এতদিন দলের জন্য কাজ করেছে তারা এই সময় কিছুটা বেনিফিট নেবে এবং সেই জায়গা থেকে দলগুলো দেয় এই ধরনের সুযোগ সুবিধা, এটাই সিস্টেম হয়ে আসছে। এই দুর্নীতিটা বন্ধ করার উপায়টা কি, কিভাবে সরকার এই দুর্নীতি থেকে মুক্তি পাবে? ধন্যবাদ আপনাকে। তবে চাঁদাবাজি আগে কিভাবে হয়েছে সেটা আমরা না যাই ওই দিকটায়। যদি এখন ফিউচারে যদি তাদেরকে গভর্ন করতে হয়, এটা যে দলই হোক, তাদেরকে অবশ্যই এটা মুক্ত হতে হবে। এবং সেই জায়গাটায় যদি তারা স্ট্রং না হয়, কারণ যেভাবে আপনি দেখেছেন যে ইয়াং জেনারেশন এবং অল উইথ এভিডেন্স সবার সামনে নিয়ে আসে, তাহলে কোনো রাজনৈতিক দলের যদি তার ভাবমূর্তি ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই তার টপ থেকে, যেটা আমি সবসময় বলি যে তাকে অবশ্যই যেটা হলো খুব স্ট্রং এবং স্ট্রিক্ট ভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। মানে যেটাকে বলা হয় যে জিরো টলারেন্স, যদি জিরো টলারেন্স উনি কনসিডার করে। আর সেকেন্ড হলো ওনার এক্সিকিউটিভে মেরিটোক্রেসির প্রায়োরিটি দিতে হবে। যদি উপরে জিরো টলারেন্স থাকে আর এক্সিকিউটিভ লেভেলে যদি আপনার মেরিটোক্রেসি থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি সেটার এফেক্টটা বা ইম্প্যাক্টটা আপনি দেখবেন ওভারঅল সিচুয়েশনে। এবং স্পেশালি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তাকে এই যে আমরা যে ইনফ্লেশন, আপনি দেখছেন যে বাংলাদেশ ব্যাংক এত চেষ্টা করেও পলিসি রেট 10% রেখেও ইনফ্লেশন আমরা 8-এর নিচে নামাতে পারছি না। যেখানে শ্রীলঙ্কার মতো দেশ আপনার কোথায় 63% থেকে আবার মাইনাসে চলে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ আপনি দেখছেন যে 14-13-12% থেকে নিচে, এই 8-এর নিচে আর নামতে পারছে না। সেটার অনলি রিজন হলো সাপ্লাই চেইন। এবং এই সাপ্লাই চেইনের জায়গায় আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্টারভেনশন লাগবে, অবশ্যই আপনার কমার্স মিনিস্ট্রির ইন্টারভেনশন লাগবে। যদি এই সাপ্লাই চেইন আপনি ঠিক করতে পারেন, তাহলেই আপনার দেখা যাবে যে আমাদের এই যে দ্রব্যমূল্যের যে হাইক, সেটা কমে যাবে। এবং সেটার সাথে সাথে আপনি দেখেছেন যে আমাদের ডলার রেটটা
যেটা আপনি 122 টাকা এবং 84 থেকে আসছে, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এপ্রিসিয়েট করতে চাচ্ছে না। সে কিন্তু বারবার আপনি দেখেছেন যে প্রায় $4.7 বিলিয়ন কিন্তু মার্কেট থেকে কিনেছে এবং মার্কেটে মানি সাপ্লাই বাড়িয়ে দিয়েছে। এবং এটার কারণটা হলো উনি বলছে যেটা, যে যতক্ষণ না পর্যন্ত ধরেন একটা স্ট্যান্ডার্ড রিজার্ভ না হয় সেই পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয় যে এখন এপ্রিসিয়েট করাটা দরকার। কারণ আমরা যেহেতু 84 থেকে 122-তে আসছি এবং অ্যারাউন্ড $30 বিলিয়ন যেহেতু আমাদের রিজার্ভের দিকে যাচ্ছে, এবং ম্যাক্রো ইকোনমি মোরলেস আপনি দেখেন আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট প্লাস আমাদের কি বলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ। তো যেহেতু ট্রেড ডেফিসিটটাও খুব একটা বেশি না, যেহেতু অল দিস কনসিডারিং রিজার্ভের অবস্থাও ভালো, ইনফ্লেশনটাকে আমাদের কমানোর চেষ্টা হচ্ছে, এক্সচেঞ্জ রেটটা সে এতদিন স্টেবল একটা 122-তে, তো ওভারঅল ম্যাক্রো ইন্ডিকেটরগুলো কিন্তু ভালো। কিন্তু সেইটার সাথে সাথে আপনি যখন ইনভেস্টমেন্টের দিকে আসবেন আপনাকে তো এই টাকার যোগানটা দিতে হবে। সেই টাকার যোগানটা দেয় কি? ব্যাংকিং সেক্টর থেকে আসে, আপনার মানি মার্কেট মোস্টলি, এবং সেই মানি মার্কেটের আপনি যদি অবস্থা দেখেন আমাদের টোটাল যে ব্যাংকিং সেক্টর সেখানে অলরেডি 5টা ব্যাংকের আপনি দেখেছেন যে মার্জ করেছে, এবং এখানে আরো অনেকগুলি ব্যাংক আছে যারা কিন্তু ডে টু ডেইজ পেমেন্ট করতে পারছে না। আপনারা দেখেছেন যে নতুন করে লিজিং প্রায় 9টার মতো লিজিং, আবার সেটাকে মার্জার এবং কিছু অ্যাকুইজিশনের কথা বলা হচ্ছে। তাহলে যে এই যে সংস্কার যেটা, সাথে সাথে আপনি দেখেছেন যে মিনিস্ট্রিতে যে অনেকগুলি আইন, যেটা আপনার বাংলাদেশ ব্যাংক অর্ডার, সেইটা অ্যামেন্ডমেন্টটা স্টাক হয়ে গেছে, আপনার আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট সেটা স্টাক হয়ে গেছে, অর্থ আদালত, এই জায়গাগুলিকে আরো স্পিড আপ করতে হবে। একটু জনাব এম এস সিদ্দিক আপনার কাছে আসতে চাই, যদি কোনো সংস্কার বা এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়, আমরা দেখি যে এই অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে একদল মানুষ এটার বিরোধিতা করে রাস্তায় নেমে আসছেন, বিশেষ করে বন্দরে নিয়ে এখন কিন্তু কাজটা করা যাচ্ছে না এবং সেখানে আন্দোলন চলছে। অন্যান্য জায়গায় আমরা দেখি যে যদি কোনো সংস্কার, যদি কোনো নীতিমালা, যদি কোনো ইয়ে তৈরি করা হয়, সেক্ষেত্রে কিছু যাদের স্বার্থে হানি হয় তারা, তো এটা তো চলবেই, এবং মানুষ যেহেতু নামতে শিখে গেছে, সেক্ষেত্রে এই যে আন্দোলন সংগ্রাম, এইটিকে কাটিয়ে কিভাবে এই ধরনের সংস্কার বা এই ধরনের কাজে হাত দেওয়া যায়? আসলে দুই ধরনের সংস্কার আছে। আপনি আপনি বন্দরের ম্যানেজমেন্ট দেওয়াটা এটা ভিজিবল, কারণ শ্রমিকরা এটার সাথে ইনভলভ, আরো কিছু রাজনৈতিক দলগুলো সেখানে চাঁদাবাজিতে ইনভলভ, সেই জন্য এটাকে বেশি দৃশ্যমান মনে হচ্ছে। কিন্তু সংস্কারের কারণে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য যে স্পেসিফিক শত শত আইনের পরিবর্তন হয়, সেগুলো কিন্তু টেবিলে বসে, সচিবালয়ে বসে একটা সার্কুলার দিয়েই, একটা এসআরও ইস্যু করে এটা পরিবর্তন করা সম্ভব। ট্রেড ফ্যাসিলিটেশনের কথা যেটা বলি আমরা, এই যে কাস্টমসের যে অবস্টাকেলগুলো আছে, এগুলো আইনের ভিতরে অবস্টাকেলগুলো আছে, এগুলো আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেটা পরিবর্তন করার জন্য তো আন্দোলন হবে না, খুশি হবে সবাই। তো আপনারা যদি শুধু ওই আন্দোলনের কথা বলে যারা সংস্কার করার বিরুদ্ধে, তারা কায়দা করে সবগুলোর ব্যাপারে আন্দোলনের ভয় দেখান, কিন্তু এটার যে একটা বেনিফিট পাওয়া যাবে, যেমন আপনার জাপানের সাথে যে ট্রেড চুক্তিটা করেছে, সেখানে আপনি পড়ে দেখলে দেখবেন যে প্রায় 25-30টা ব্যাপারে কমিটমেন্ট করেছে সরকার যে এগুলো সংস্কার করবে, এবং এবার কিন্তু বাধ্য হবে সেগুলো সংস্কার করতে। এই সংস্কারগুলো কিন্তু আমরা নিজেরাই করতে পারতাম। কেয়ারটেকার গভর্নমেন্ট 1.5 বছরের মাত্র ইন্টারিম গভর্নমেন্ট, ওদের ভালো মন্দ অনেক দিক আছে, তারা কিছু সংস্কার করেছে, কিন্তু যে সরকার আসছে ওনারা সংস্কারের ব্যাপারে কি করবেন? ওনাদের কাছ থেকে আজকে কালকে হয়তো ওনারা টেক ওভার করবেন দেশের দায়িত্ব। ওনাদের কাছ থেকে আমি স্পেসিফিক শুনতে চাই যে আমাদের যে শত শত আইনের ঘুরে ধরা আইনে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর ব্যাপারে যে বাধা আছে, যেটাকে ইজ অফ ডুইং বিজনেসের আন্ডারে সবগুলোকে ডিফাইন করা হয়, সেই আইন, শত শত আইনকে ইমিডিয়েট পরিবর্তন করা, এবং এক টেবিলে বসে 10টা আইনও পরিবর্তন করা সম্ভব বলছেন। জনাব মাসুম, একটু আমরা শেষের দিকে আছি, কিছু যুক্ত করবেন কিনা? শেষ মন্তব্যটা আপনার কি হবে? আমার কাছে মনে হয় যে লাস্ট যেটা, যেহেতু একটা পয়েন্টে আমি বলি, সেটা হলো যে এই যে যারা লুট করে নিয়ে গিয়েছে ব্যাংকিং সেক্টর থেকে প্রায় 28 লাখ করোড় টাকার মতো বলা হচ্ছে, তাহলে সেই টাকাটা আমাদের যেভাবেই হোক রিটার্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, এবং সেইটা যদি আমরা কন্টিনিউশন করি, অ্যাটলিস্ট ফিউচারে অন্য যারা এই মানি লন্ডারিং করতে যাবে তারা সেই মানি লন্ডারিংটা করবে না, এবং ব্যাংক যেভাবে লুট হয়েছে সেটা রিপিটেশন হবে না। সেই জন্য আমাদের হোয়াট এভার ইট ইজ, আমাদের উইল বি আফটার দেম। জি, শেষ মন্তব্য। যে উইথ ডিউ রেসপেক্ট টু ব্যারিস্টার মাসুম, আমি বলতে চাই যে টাকা ফিরিয়ে আনার
ব্যাপারটাকে যে বেশি গুরুত্ব না দিয়ে আমি আগে বলবো প্রায়োরিটি অবশ্যই টাকা ফেরত আনতে হবে, তার চেয়ে প্রায়োরিটি হচ্ছে যে আইনের পলিসির দুর্বলতার কারণে আমাদের মানি লন্ডারিং হয়, টাকা বেরিয়ে যায়, দুর্নীতিটা হয়, আইনগুলো পরিবর্তন। আগে সেগুলো পরিবর্তন করে দুর্নীতিটাকে বন্ধ করতে হবে, জি। সাইড বাই সাইড টাকাগুলো ফেরত আনার জন্য চেষ্টা করতে জি, হবে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, বিশেষ করে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করেছিলাম চ্যালেঞ্জগুলো কি, উত্তরণের উপায়গুলো কি, এবং এটি যে একটা সমন্বিত কাজ সেই বিষয়গুলো আমরা আলোচনা এসেছে। এবং আপনি বলছিলেন যে আইনের পরিবর্তন এবং শাস্তির ব্যবস্থার কথা বলছিলেন জনাব এম মাসুম। বিশেষ করে তার দাবি ছিল শাস্তি হলে এটা আসলে পরবর্তীতে কেউ এই জায়গায় যাবে না। অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, চলছে বিজনেস টাইমস। আমরা আলোচনা করছিলাম দেশের আগামী সরকার, তাদের চ্যালেঞ্জ কি এবং তাদের দায়িত্বটা কি এবং কিভাবে এইটি উত্তরণ করা যায় সেই উপায়গুলো নিয়ে। আবারও আগামীকালকে একই সময় যুক্ত হবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।